দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবন্যাসা আলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজকে আলোচনা করব রেমিটেন্স নিয়ে। আমরা দেখি যে FY25 এই যে জুন মাস শেষ হচ্ছে, এই জুন মাস শেষ হওয়ার মধ্যে এই যে 2024-25 অর্থবছর শেষ হচ্ছে, এই অর্থবছরে আমরা দেখছি যে $30 বিলিয়ন ওপরে রেমিটেন্স এসেছে, যেটা হিস্ট্রিতে হাইয়েস্ট। তো এটা কেন এলো এবং এটার কেন রেমিটেন্স এত বেশি আসছে বাংলাদেশে, এবং এটার প্রভাব আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে কি, এবং কেন রেমিটাররা ব্যাংকিং চ্যানেলে এখন টাকা পাঠাতে এনকারেজড হচ্ছে, এই বিষয়টি নিয়ে একটি রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আমরা তার কাছ থেকে জানবো। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু আমাদের প্রথমে রেমিটেন্স ট্রেন্ডটা বলেন, যে এই যে $30 বিলিয়ন কিভাবে আসলো, ট্রেন্ডটা কি? আপনাকে ধন্যবাদ। যে আমাদের রেমিটেন্স, আমরা যদি বলি যে এই জুন মাসে আমাদের প্রায় 2.5 বিলিয়ন রেমিটেন্স এসেছে 28 দিনে। আর বাংলাদেশ ব্যাংক কালকে গুরুত্বপূর্ণ দুইটা সূচক আমাদেরকে জানিয়েছেন, একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে রিজার্ভ। তো রেমিটেন্স আমাদের তো চলতি অর্থ বছর আজকে 30 তারিখ, মানে যে আজকেই শেষ হচ্ছে চলতি অর্থ বছর। এই শেষ হওয়ার আগেই বাংলাদেশ ব্যাংক থেকে জানিয়েছেন যে চলতি অর্থ বছরের 2 দিন বাকি থাকতেই প্রায় $30 বিলিয়ন রেমিটেন্স ক্রস করছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এই যাবৎকালে সর্বোচ্চ। এর আগে হচ্ছে যে দ্বিতীয় সর্বোচ্চ ছিল হচ্ছে 2021 সালে 20-21 অর্থ বছরে। সেই সময় কোভিডকালীন সময়ে সর্বোচ্চ রেমিটেন্স ছিল। আর এর কারণ ছিল হচ্ছে যে আমাদের সেই সময় হচ্ছে হুন্ডি মার্কেটটা অনেক দুর্বল ছিল। তো সেটা থেকেই প্রমাণ পাওয়া যায় যে আমরা এই যে চলতি অর্থ বছরে এত পরিমাণ রেমিটেন্স কেন বেশি পেয়েছি। এর অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট পতনের পর থেকে যারা এই হুন্ডি মার্কেটকে যারা প্রভাবিত করত, যারা সবসময় এই মার্কেটকে হচ্ছে যে আপনার পরিচালনা করত, তারা হচ্ছে এখন দেশে নেই, তারা দেশের বাহিরে চলে গেছেন। যার ফলে হচ্ছে যে আপনার হুন্ডি মার্কেটের তেজস্ক্রিয়তা কমে এসেছে। অন্যদিকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক খুবই কঠোর নজরদারিতে রাখছেন যারা হচ্ছে যে বিদেশে ডলার পাচার করে এই বিষয়টা নিয়ে, এবং ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে যে আপনার ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এটা খুবই নজরদারিতে রাখছে। যার ফলে হচ্ছে যে আমাদের হুন্ডির প্রভাবটা কমে এসেছে। আমরা যদি দেখি গতকাল পর্যন্ত ব্যাংকগুলো হচ্ছে আপনার প্রবাসীদের রেমিটেন্স কিনেছেন 122 টাকা 50 পয়সা। এর সঙ্গে গভর্নমেন্ট কিন্তু হচ্ছে আরও 2.5% হচ্ছে আপনার প্রণোদনা দিয়ে থাকে। তার মানে হচ্ছে ব্যাংকিং চ্যানেলই হচ্ছে 125 টাকার উপরে প্রবাসীরা রেমিটেন্সের রেট পাচ্ছে। অন্যদিকে আমরা যদি হুন্ডি চ্যানেল দেখি, এখন হচ্ছে 124 থেকে 25 টাকা। তার মানে হচ্ছে আপনার খোলা বাজারের তুলনায় এখন ব্যাংকিং চ্যানেলই বেশি রেট পাচ্ছে। এর ফলে প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেলই রেমিটেন্স পাঠাতে খুব স্বাচ্ছন্দ্য ফিল করছে। আমরা এই চলতি অর্থ বছরে যদি দেখি এক মাসে হচ্ছে আপনার 3 বিলিয়নও রেমিটেন্স এসেছে, যেটা আমাদের কুরবানের মাস উপলক্ষে। এবং রমজানের মাসেও আমরা দেখেছি প্রায় নিয়ার অ্যাবাউট $3 বিলিয়ন রেমিটেন্স এসেছে। এবং আমরা যদি গড়ে দেখি প্রায় 2.5 বিলিয়নের উপরে রেমিটেন্স ছিল। আমরা যেটা একসময় হচ্ছে যে আপনার এই মানে যে ছিল 2 বিলিয়নের নিচে নেমে এসেছিল। হ্যাঁ, একসময় 2 বিলিয়ন 1.5 বিলিয়নে ছিল। যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসে বলছেন যে আপনার এই অর্থ বছরে $30 বিলিয়ন রেমিটেন্স আসা সম্ভব, আমাদের অনেকেই আশ্চর্য ফিল করেছেন কিভাবে $30 বিলিয়ন রেমিটেন্স আসবে। কিন্তু আমরা দিন শেষে দেখলাম যে অর্থ বছর শেষ না হতেই $30 বিলিয়ন রেমিটেন্স এসেছে। তাহলে ডলারের রেটও আপনি বলছেন যে এখন স্টেবল আছে। রিজার্ভের উপর কি প্রভাব পড়েছে আমরা যদি একটু দেখি, যদিও আমরা একটু ফিগার মানে ভিউয়ারদের জন্য বলি যে আপনি যে বলছেন $30 বিলিয়ন এসেছে, সেটি আগের বছরে কত ছিল? হ্যাঁ, আমাদের আগের অর্থ বছরে $6 বিলিয়ন 23-24 অর্থ বছরে আমাদের রিজার্ভ ছিল হচ্ছে যে আপনার 23.91 বিলিয়ন। তার মানে হচ্ছে আপনার প্রায় 6 বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে। আগের অর্থ বছরের তুলনায় প্রায় 25% রেমিটেন্স বেড়েছে। তো রিজার্ভ আমরা যদি একটু ইমপ্যাক্টটা বলি কি অবস্থা? হ্যাঁ, আমাদের রিজার্ভ হচ্ছে অনেকেই অনেক ধরনের কথা বলেন যে আমাদের ইম্পোর্ট কমে যাওয়ার কারণে রিজার্ভ বাড়ছে। এটা হচ্ছে একটা নেতিবাচক একটা মন্তব্য। আমরা যদি দেখি আমাদের একদিকে হচ্ছে আমাদের এই 5ই আগস্টের পরে আমাদের এই মানে যে নতুন গভর্নমেন্টের সময়ে আমাদের বিনিয়োগ কমে গেলেও
আমাদের কিন্তু রপ্তানি বেড়েছে এবং রেমিটেন্সের প্রবাহের ফলে আমাদের হচ্ছে রিজার্ভ বাড়তেছে। আমরা এখন পর্যন্ত কালকে যে বাংলাদেশ ব্যাংক ডেটা দিয়েছেন সেখানে হচ্ছে 26.32 বিলিয়ন, মানে BPM-6 অনুযায়ী, এবং তাদের একটা গ্রোস হিসাব আছে, এটা 30 বিলিয়ন, সেটা বললাম না। 26.32 বিলিয়ন রিজার্ভ রয়েছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট যখন শুরু করেন মানে অগাস্টে, তখন ছিল হচ্ছে আপনার রিজার্ভের পরিমাণ 20.48, তার মানে হচ্ছে 6 বিলিয়নের বেশি রিজার্ভ বেড়েছে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে রপ্তানি আয়ও বাড়ছে, অন্যদিকে রেমিটেন্সের ফ্লো অনেক ভালো, এর ফলে হচ্ছে রিজার্ভটা বাড়ছে। অন্যদিকে আরও বেশ কিছু কারণ রয়েছে। আপনার যদি দেখি যে বিভিন্ন মাল্টিন্যাশনাল লেন্ডার যে প্রতিষ্ঠানগুলো আমাদেরকে বেশ পরিমাণে রিজার্ভে আপনার রিজার্ভ সাপোর্ট এবং আপনার ঋণ সাপোর্ট দিয়েছেন, বাজেট সাপোর্ট দিয়েছেন, এর ফলে হচ্ছে আমাদের রিজার্ভ বাড়ছে। এবং এই রিজার্ভের ফলে তো আমাদের সামনের দিকে নতুন বিনিয়োগ, নতুন ইনভেস্টমেন্টে অনেক ধরনের মানে যে সুসংবাদ আসবে। আমরা যদি দেখি এখানে হচ্ছে প্রায় 6 বিলিয়ন রিজার্ভ বেড়েছে, এরই মধ্যে কিন্তু গভর্নমেন্ট বড় ধরনের কিছু পদক্ষেপ নিয়েছেন। আমাদের হচ্ছে আগের গভর্নমেন্ট কিন্তু চরম ধরনের একটা চাপে ছিল, আমাদের আগের গভর্নমেন্ট বিদেশি অনেক ধরনের পেমেন্টগুলো বকেয়া ছিল, এই পেমেন্টগুলো দীর্ঘদিন ধরে তারা পরিশোধ করতে পারতেছে না, ওভারডিউ হয়ে গিয়েছিল। আমাদের সরকারি বেসরকারি ব্যাংকগুলো ওভারডিউ মধ্যে পড়েছিল। তার মধ্যে হচ্ছে বেশিরভাগই হচ্ছে সরকারি ব্যাংকগুলো গভর্নমেন্টের যে এলসি ছিল এই পেমেন্টগুলো না দেওয়ার কারণে ওভারডিউ ছিল। এই গভর্নমেন্ট আসার পরে প্রায় 4 বিলিয়নের মতন ওভারডিউ পেমেন্ট করে দিয়েছে। যদি পেমেন্টটা না করতো তাহলে হচ্ছে আরও 4 বিলিয়ন বেশি আমাদের রিজার্ভ থাকতো। তো এইটা তাহলে যে আপনি বলছিলেন যে বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি আমাদেরকে ফান্ড দিয়েছে, এটা যদি একটু বলেন কারা কারা দিয়েছে? কারণ আমাদের যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে IMF এর যেই একটা লম্বা সময় একটা বার্গেনিং করলাম যে ফ্রি এক্সচেঞ্জ রেট ওপেন করে দেয়া, সেইটা ফাইনালি এগ্রিড হওয়ার পর কিন্তু IMF যখন লোন দিল, এরপর আমরা দেখলাম বিভিন্ন মাল্টিন্যাশনাল এজেন্সিগুলো কিন্তু তাদের ফান্ডগুলো রিলিজ করা শুরু করলো। সেটা কত এসেছে? আমরা যদি দেখি গত 4 দিন আগেও আমি রিজার্ভ নিয়ে রিপোর্ট করেছিলাম, 22.5 বিলিয়ন আমাদের BPM-6 অনুযায়ী রিজার্ভ ছিল। তো এই 4 দিন পরবর্তীতে গতকালকে আমরা 28 তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে তথ্য প্রকাশ করেছে এখানে 26.32 বিলিয়ন, তার মানে হচ্ছে যে এই 4 দিনে 4 বিলিয়ন বেড়েছে। তো এর অন্যতম কারণ হচ্ছে IMF-এর সাথে আমাদের যে ঋণ চুক্তি রয়েছে, IMF ঋণ বাংলাদেশের যে তৃতীয় চতুর্থ কিস্তি ঋণ যে মানে যে ঋণ পেন্ডিং ছিল, এটা দেওয়ার পরেই অন্যান্য মাল্টিন্যাশনাল লেন্ডার এজেন্সিগুলো আমাদেরকে ঋণগুলো দিয়েছেন, যেটা আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের মধ্যে অনেকের মধ্যে শঙ্কা ছিল, কিন্তু গভর্নর কিন্তু আরও 2 মাস আগেই বলেছেন যে আমরা এই জুন মাসের মধ্যে $4 বিলিয়ন বিভিন্ন মাল্টিন্যাশনাল এজেন্সিগুলো থেকে আমরা সাপোর্ট পাবো। কিন্তু আমরা সেটারই বাস্তবায়ন দেখলাম। গভর্নর বিদেশে গিয়েছেন, IMF-এর সাথে সে সমন্বয় করেছেন। আমরা এই জুনের মধ্যেই আমরা IMF-এর এই যে 1.3 বিলিয়ন আমরা রিজার্ভে যোগ হয়েছে অলরেডি। একই সঙ্গে হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাংকের 800 মিলিয়ন, আপনার এডিবি থেকে 900 মিলিয়ন আমরা এই রিজার্ভে যোগ হয়েছে, ফান্ড পেয়েছি। জাইকাও বিশ্বব্যাংক থেকে হচ্ছে যে 850 মিলিয়ন আমরা এই রিসেন্ট একদিনের মধ্যে পেয়েছি, যার ফলে হচ্ছে যে আমাদের নতুন করে এই 4 বিলিয়ন যুক্ত হয়েছে রিজার্ভে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে ফ্রি এক্সচেঞ্জ রেট, যেটা আমরা বলছিলাম যে ফ্রি ফ্লোট এক্সচেঞ্জ রেট, যেটা গত মে মাসে বাংলাদেশ ব্যাংক IMF এর কন্ডিশনের কারণে ওপেন করে দিয়েছিল, যেটার কারণে একটা আশঙ্কা ছিল যে এক্সচেঞ্জ রেট মানে ডলারের প্রাইস আরও অনেক বেড়ে যাবে, আনইউজুয়ালি একটা ফ্লাকচুয়েশন দেখতে পাবো। সেটার কিন্তু দেখার আর কোনো সম্ভাবনা নেই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনফ্লোটা অনেক বেশি, আমাদের ডলার মার্কেট এখন অনেক বেশি লিকুইড আছে, যার ফলে যেই আশঙ্কাটা ছিল আমাদের টাকার মান আরও কমে যাবে, সেটা হচ্ছে না, বরং টাকার মান এখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। সেটা আসলে ফরেক্স মার্কেটের জন্য, আমাদের জন্য, দেশের জন্য একটি খুব ভালো সংবাদ। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।